আপনি স্পিরিট দেখেন, বুঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার প্রশ্নটা অত্যন্ত অবান্তর, আপনার প্রশ্নটা আপনার ক্লিয়ার করার কিছু নাই, আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ হয়েছে, সনদ হয়েছে এখানে। ভাইয়া ভাইয়া আমি কথা বলছি, ভাইয়া আমি কথা বলছি, ভাইয়া ভাইয়া আমি উত্তরটা, এই জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে বলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহারেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন, সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনি না, আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা না বলে নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হ্যাঁ বা না ভোট দিলেন কেন? ভাই আপনি আপনি একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট না, আপনি সাংবাদিক। আমি কেন জনগণকে হ্যাঁ ভোট দিতে বললাম? কেন প্রশ্ন করার অধিকার আপনার সাংবাদিক হিসেবে রাখেন না? আপনি সাংবাদিক হিসেবে কেন রাখেন না? আপনি এটা কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার, কেন বলতে পারেন না? কেন আমি কি করব? আমি আপনার কাছে দায়বদ্ধ নই। জনগণ তো আপনি না, আপনি জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক সাংবাদিক ভাই সাংবাদিক জামাত ইসলামের নেতা, সাবেক সংসদ সদস্য, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আগে আমি বলছি যে জামাত যে ঘোষণা দিল সকালেই, যে বিএনপির নির্বাচিত সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামাত কোনো ধরনের শপথ নিবে না, অর্থাৎ বয়কট করতে চাচ্ছিল। কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম যে জামাত শপথ নিল, এবং দুটি বিষয়ে শপথ নিল। কেন জামাত হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করলো, অথবা তার আগে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? না, হুট করে সিদ্ধান্ত নেওয়ার তো প্রশ্ন না। প্রশ্নটা হলো আমরা 11টা পর্যন্ত জানি না যে বিএনপি স্বাক্ষর করবে না। বিএনপি বলেছে স্বাক্ষর করবে না, আগে জানিয়েছে, তখন আমরা বলেছি বিএনপি স্বাক্ষর না করলে জামাত ইসলাম স্বাক্ষর করবে না। পরবর্তীতে জামাত বিএনপি দুইটার মধ্যে একটা স্বাক্ষর করেছে। একটি স্বাক্ষর যখন করেছে, রাজনীতি তো এটা বাইবেলিক না যে যা পলিশ লেখা আছে আমাদের শুধু সেই অনুযায়ী চলতে হবে। রাজনীতি হলো সময়ের প্রেক্ষাপটে, আলোচনার পরিপ্রেক্ষিতে, ঘটনার কে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে চলমান প্রক্রিয়া, একে আমরা রাজনীতি বলি। রাজনীতি মনে রাজনীতি এমন কিছু বিষয় না যেটার বাইরে যাওয়া যাবে না, টেক্সট বুকের বাইরে যাওয়া যাবে না। এখানে আমাদের নির্বাচন অংশগ্রহণ করেছিলাম দুইটি কারণে। একটি হলো সংসদ নির্বাচন, আমার কথাটা বলতে দেন, আপনার কথাটা বলতে দেন, সংসদ নির্বাচন। আরেকটি বলেছি গণভোটে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা গণভোটে যদি দস্তখত না, তাহলে আমরা বলেছি, কিন্তু পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের সামনে সুযোগ আছে। এখন একটা অচলাবস্থা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমরা দুইটাই দস্তখত করব। জামাত ইসলাম অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি সনদে দস্তখত করেছে। এখন আপনি বলছেন আগে না করলেন, এখন কেন করলেন? এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাইয়া? এটা নিয়ে আমি এই জন্য বলছি মানুষের মনে যে ধারণা, তার মানে খুব পরিষ্কার, আমরা জনগণের প্রয়োজনে চাহিদা অনুযায়ী যখন যতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার, জামাত ইসলাম ততটুকু ফ্লেক্সিবল হবে। জামাত কোনো মৌলবাদী দল নয়। জামাত এখানে তার ফান্ডামেন্টালিস্ট না, এটার থেকে আমরা সরে আসতে পারবো না। জামাত জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছে, জনগণের কল্যাণের জন্য যখন যেটা ভালো হবে জামাত সেইটা গ্রহণ করবে। জামাত তার নিজের অবস্থানকে ধরে রাখবে না। এই এই শর্ট টাইমে জনগণের কাছ থেকে কি ইঙ্গিত পেলেন যে না, তারা বলছে দুটি বিষয়ে শপথ নিতে? এর আগে বললেন, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বললেন যে না, শপথ নিবে না। তার মানে কি বিএনপি কে একটা ট্র্যাপে ফেলতে চেয়েছিল যে জামাত সংসদে যাবে না,
তোমরা সংসদ পরিষদের সদস্য হিসেবে ওথ নাও আর না নাও, সেখানে জামাত কোনো লাইবিলিটিস নেবে না, বিষয়টি কিরকম ছিল? ফেলার তো কোনো সুযোগ নাই, কারণ যদি জামাত সংসদে নাও যায়, আদৌ নাও যায়, তাতে সংসদে কোনো সমস্যা হবে না, কারণ বর্তমান সংসদে সরকারি দলের 2/3 অধিক ভোট আছে। তারা কোরাম সবসময় করতে পারবে, যে কোনো আইন পাস করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদে যাওয়া না আসাটা এখন খুব একটা বার্গেনিং পয়েন্টের মধ্যে নাই। কিন্তু আমরা জামাত ইসলাম এটা স্পষ্ট করে জনগণের সামনে যে আমরা একটা প্রতিবাদ করলাম। প্রতিবাদটা হলো যে এই হাঁ ভোটে যারা হাঁ ভোটকে বাস্তবায়ন করতে হবে। এখন আগামী দিনে যেটা আমাদের হবে, যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আমি মনে করি ইঙ্গিত দেওয়া হয়েছিল হচ্ছে যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে ঐক্যমতে থাকবো, তোমাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু ততটুকুই করব যতটুকু জনগণের কল্যাণে হবে। এবং আমরা জনগণের কল্যাণের জন্য আজকে অংশগ্রহণ করেছি। তোমরা যদি সংবিধান সংশোধনের ব্যবস্থা না করো, তোমরা যদি হাঁ ভোটকে বাস্তবায়িত না করো, তোমরা যদি যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো না করো, তাহলে আমরা আগামীতে সংসদে থাকবো, কিন্তু রাজপথকেও আমরা ছেড়ে দিব না, আমরা রাজপথে আসবো। অর্থাৎ রাজনীতিটা আরো জটিল করে ফেলা হচ্ছে, সরকার যেন সেটা অনুধাবন করে, এই চাপটাই সরকারকে দেওয়া হয়েছে এই 1 ঘন্টার ডিসিশন পরিবর্তনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। এখন জটিলতার কথা বলছেন, এই জটিলতা কি জামাতই সৃষ্টি করলো কিনা? বিএনপি ওথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, কিন্তু জামাত একই সঙ্গে দুটো ওথ নিয়েছে। এখন মনে করুন যে বিএনপি আর এই বিষয়ে কোনো ধরনের নতুন করে কোনো শপথ নিবে না, জামাত এনসিপি দুটি বিষয়ে শপথ নিয়েছে, সংসদে এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কিনা? আমি সাংবিধানিক প্রশ্নে বলছি, শপথের ক্ষেত্রে বলছি, সংস্কারের ক্ষেত্রে বলছি না। সংস্কার করা না করা এগুলো পরে কথা, কিন্তু এই যে জামাত যে এবং এনসিপি সদস্যরা যে দুটি বিষয়ে ওথ নিল, আর বিএনপি একটি বিষয়ে ওথ নিল শুধুমাত্র এমপি হিসেবে, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? সৃষ্টি হবে। জটিলতা কোথায় সৃষ্টি হবে? সংসদে না সংসদের বাইরে? সংসদে। সংসদে জটিলতা হওয়ার কোনো সুযোগ নাই। সংসদ তো তার নিয়ম মোতাবেক চলবে, সংসদে কোনো জটিলতা হওয়ার সুযোগ নেই। জামাতে ইসলাম এবং এনসিপি আমরা বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি, ওয়াকআউট করতে পারি, প্রতিবাদ করতে পারি, সেটা ততটুকু গ্রহণযোগ্য নাও হতে পারে, সরকার সেটা আমলে নাও নিতে পারে। সরকার আমলে নিতে হবে, আমাকে নিতে বাধ্য করার মতো শক্তি আমরা অর্জন করি নাই। আমরা এই 77টা আসন নিয়ে আমরা সংসদকে আমাদের অনুযায়ী কথা বলতে বাধ্য করতে পারি না, সংসদীয় রীতিনীতিতে এটা অ্যালাউ করে না। কিন্তু যেহেতু যেহেতু ঐক্যমতটা ছিল, যেহেতু গণভোটটা ছিল সংসদের বাইরে, এখন পর্যন্ত সংসদের মধ্যে সেটা যায় না, এখন সংবিধান অনুষ্ঠিত করা হয় নাই, ফলে বিরোধী দল রাজপথে বিষয়টি নিয়ে ফয়সলা করার চেষ্টা করবে। এখানে সরকারকে বাধ্য করবে, হ্যাঁ সেখানে সরকারকে বাধ্য করবে রাজপথে যে এই সংস্কার যে আছে হাঁ ভোটটাকে বাস্তবায়িত করার জন্য জামাত ইসলাম এনসিপি অবশ্যই সরকার বাধ্য করতে। তার জন্য যদি আবার নতুন করে রক্ত দিতে হয়, আবার নতুন করে নিপীড়ন নির্যাতন শিকার হতে হয়, আবার যদি এই সরকার জালিম রূপ ধারণ করে, তারপরেও এই সরকারের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জন্য জামাত এবং এনসিপি রাজপথে নামবে। এই বার্তাটাই গতকালকে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে আমরা দস্তখত করব না, পরবর্তীতে আমরা দস্তখত করছি দেশের স্থিতিশীলের জন্য, সরকারকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সরকার যদি একটি সময়ের মধ্যে না করে, তাহলে ইনশাল্লাহ আগামীতে রাজপথ উত্তপ্ত হবে। নাকি জামাত বুঝতে পেরেছে? আপনি কেবলমাত্র যে ব্যাখ্যাটি দিলেন যে জামাত সংসদে না গেলেও তাদের ব্রুট মেজরিটি রয়েছে, সংসদ কার্যক্রম পরিচালনার জন্য তাদের যথেষ্ট সদস্য সংখ্যা রয়েছে, যে কোনো বিল আনার ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে তাদের সেই সক্ষমতা রয়েছে, এটা অনুধাবন করেই পরবর্তীতে জামাত ভাবলো যে না না, না গেলে তো শপথ না নিলে একটা নির্দিষ্ট সময়ের পরে আসন শূন্য ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে আবার নতুন করে নির্বাচন হতে পারে, এই ভাবনা থেকে জামাত পরবর্তীতে সিদ্ধান্ত বদলালো। এই ভাবনা পরবর্তী হবে করে, এবার আমরা আগে জানি না। আমরা যেদিন ৭৭ সিট পেয়েছি সেদিনই তো আমরা জানি যে সংসদে আমাদের ভারসাম্য নাই, সংসদের আমাদের প্রভাব নাই, সেটা আমরা তখনই জানি। আমরা যদি ফলাফল রিজেক্ট করতাম, ফলাফল তাহলে তো বলে নিতে পারতাম। আমরা যদি জানি সংসদে আমরা সরকারকে বাধ্য করতে পারবো, সেদিনই জানি, ফলাফল ঘোষণা হওয়ার পরে জানি।
কাজে আমরা তো তখন সিদ্ধান্ত নিতাম যে না, আমরা নির্বাচনটাকে মানি না, কিন্তু আমরা সংসদে থাকবো। তবে আমরা এটা জানি, এই সংসদে আমরা সরকারকে জনগণের অধিকার বাস্তবায়নে বাধ্য করতে পারবো না। এই জন্য এখানে একটা পোজ দেওয়া হলো, বলা হলো হ্যাঁ আমরা করব না, কিন্তু এখন করছি। কিন্তু করছি, মনে রাখবো আমরা রাজপথ ছাড়বো না। তোমরা যদি একটা দৃশ্যমান সময়ে এটা বাস্তবায়িত না করো, হ্যাঁ ভোট বাস্তবায়িত না করো, এবং তোমরা যদি এই জুলাই সনদে যেটা এগ্রি করেছো দস্তখত না করো, অনুধাবন না করো, তাহলে আগামীতে এই সরকার চলতে পারবে কি পারবে না এটা রাজপথে সিদ্ধান্ত নেওয়া হবে। ইনশাল্লাহ জামাত এনসিপি রাজপথ ছাড়বে না, আমাদের মোকাবেলাটা আবার রাজপথ হতে যাচ্ছে। এটাই ইঙ্গিত ঠিক বহন আছে। করে আমাদের 1 ঘন্টা সিদ্ধান্ত পরিবর্তনের আমার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য তো আপনার এই ধরনের ওথের প্রয়োজন নেই, শপথের প্রয়োজন নেই। আপনি নিজে একজন সাবেক পার্লামেন্টারিয়ান, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো বিষয়ে সংশোধনী আনা যায়, সংশোধনের প্রস্তাব পাশ করা যায়, অথবা সংশোধনী বাদ দিলাম, নতুন নতুন প্রস্তাব পাশ করা যায় বা সংস্কার করা যায়। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেইগুলো করার জন্য কেন ওথ নিতে হবে? এগুলো তো চলমান প্রক্রিয়া, এখানে কেন শপথের বিষয়টি আসছে? আর আপনার এই গণভোটের প্রশ্নটা গণভোটে এটি কোথায় বলা আছে? গণভোটের এটি কোথায় বলা আছে যে গণভোটে হ্যাঁ যুক্ত হলে তার মাধ্যমে এই যে সংসদ সদস্যরা তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাউন্ট হবে? দেখেন, বেইমানি কাকে বলে, বেইমানির অর্থটা কি? অর্থাৎ আমি যে কথাটা বলেছি আপনার সঙ্গে গুড ফেইথে, এটা পরবর্তীতে সেখান থেকে সরে যাওয়া, এটার নামই বেইমানি। কোথাও লেখা থাকে না, লেখার নাই। আপনারা তাহলে এই সংস্কার নিয়ে গত 7 মাস 8 মাস কি আলোচনা করলেন, কি কথা বললেন? আপনি দক্ষিণ প্লাজায় গিয়ে, দক্ষিণ প্লাজায় গিয়ে কি দস্তখত করলেন? বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়া, দুজনে ছাতা মাথায় দিয়ে কি দস্তখত করলেন? সেটা তো না সনদ, না, জাতীয় এখন সনদ। আপনি শুনে কি, আপনি স্পিরিট দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার অন্যদিকে না, প্রশ্নটা আমি তো ক্লিয়ার অত্যন্ত করতে চাচ্ছি, অবান্তর। ওটা তো জাতীয়, আপনার ওটা তো প্রশ্নটা, জুলাই আপনার ক্লিয়ার সনদ। করার কিছু নাই। আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ আমি হয়েছে, প্রশ্ন করলে যদি সনদ আমি হয়েছে। প্রশ্ন করলে যদি এখানে উদ্দেশ্য ভাইয়া, প্রণীত ভাই আমি হয়, কথা বলছি, ভাইয়া তাহলে আমি কথা তাহলে বলছি, আপনার বক্তব্যটা আমি ভাইয়া উদ্দেশ্য ভাইয়া প্রণীত আমি হবে দেখুন উত্তরটা, না। এই জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে ফেলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহেরেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং সেখানে আপনি ওয়ার্ড অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহই আপনি বাস্তবায়ন করেন। আপনাকে তো নোট অফ ডিসেন্ট বাস্তব করতে বলা হয়নি, নাকল করা হয়। আমার কিন্তু প্রশ্নটা আপনি কিন্তু সেখানে নাই নীতিগতভাবে, মেজর আখতার আপনি উজ্জামান। আপনি আমার আমার নীতিগতভাবে প্রশ্নটা কিন্তু সিদ্ধান্ত ওখানে নিয়েছেন নয়। না, আপনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই এই গণভোটের সঙ্গে আপনি যাবেন, এবং গণভোটে হ্যাঁ, অংশগ্রহণ করেছেন, এবং আপনি হ্যাঁ, সেখানে হ্যাঁ বা না ভোট দিয়েছেন। এবং হ্যাঁ। সেখানে বিশাল আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করে 2,25,00,000 আওয়ামী লীগেরা না ভোট দিয়েছে। এখন ইনক্লুসিভ নির্বাচন হিসেবে প্রমাণিত হয়েছে। কাজে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনি এই গুলাই সনদকে বাস্তবায়িত না করেন, তাহলে জাতির সঙ্গে প্রবঞ্চনা করা হবে, এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে। এটা বাংলাদেশের আপনি কি জনগণ করে মেনে বুঝলেন নেবে যে না। আপনি, না, আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা সেই না ক্ষেত্রে হলে কেন নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হা হ্যাঁ না বা না বলতে, ভোট দিলেন কেন? ভাই হা আপনি, না আপনি বলতে, একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট হ্যাঁ না, আপনি সাংবাদিক। না, আমি আপনি কেন, অ্যাক্টিভিস্ট আমি বানাচ্ছেন কেন আপনি, জনগণকে হ্যাঁ ভোট দিতে মিস্টার বললাম? আখতার উজ্জামান, আমি আপনি আমি আমাকে অ্যাক্টিভিস্ট জনগণকে না, বানাচ্ছেন। ভাই, আমি মজিদ ভাই বলে, আমি জনগণকে কেন হ্যাঁ ভোট দিতে বললাম? তাহলে জনগণের সঙ্গে প্রবঞ্চনা করেছি? আমি কি হ্যাঁ ভোট ঠিক দিতে আছে, বললাম? এইটা ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক বললাম। আপনি, না, আপনি এইভাবে, আপনি এই এভাবে ট্রিট করলে আসলে, প্রবঞ্চনাটা যদি আপনি, আসলে আমাকে এই আর প্রশ্ন করা প্রবঞ্চনাটাকে যাবে যদি না। আপনি আপনি জাস্টিফাই করতে চান, আপনি আমার কিছু বলার নাই। আপনি আমাকে সাইনবোর্ড দিয়ে দিলে অ্যাজ এ জার্নালিস্ট আমার আর প্রশ্ন করার কিছু থাকবে না। না না, আপনি হয় আপনি জার্নালিস্ট, আমাকে, আপনি অবজারভেশন করতে পারেন, আপনি আপনি জার্নালিস্ট, আমাকে আপনি আপনি আমাকে জানতে চেষ্টা বিএনপি, করতে পারেন। আপনি যদি এখন কিন্তু আমাকে আমার বিএনপি জানাটা অ্যাক্টিভিস্ট তো, বানান আপনি, অথবা আমার আওয়ামী জানাটা লীগের তো, অ্যাক্টিভিস্ট বানান,
আপনি যদি আমি আমাকে বানাচ্ছি না, অ্যাক্টিভিস্ট বানান আমি আপনাকে আওয়ামী লীগ একটা বানাচ্ছি না, আমি বলছি অ্যাজ এ বা সাংবাদিক বিএনপি হিসাবে, অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট বানান, হিসাবে তাহলে তো আপনার জানার অধিকার আছে, কিন্তু আমার হ্যাঁ বক্তব্যকে টুইস্ট করতে পারবেন না। আমার না আমি জানাটা টুইস্ট আমি করতে যেটা চাই। বলবো সেটাকে প্রশ্ন আপ- করতে পারবেন না। আমার আপনি জানার তো আমাকে তথ্যটাকে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি তো আমাকে স্পেসিফিক অ্যান্সার দিবেন, অ্যান্সার দেওয়ার আগে আপনি আমাকে আমি বিএনপি তো অ্যাক্টিভিস্ট স্পেসিফিক বা দিলাম, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট বানাচ্ছেন। আমি তো স্পেসিফিক আনসার আপনাকে দিলাম, না স্পষ্টভাবে না না আনসার দিলাম। আমি জানার দেওয়ার চেষ্টা পরে করছি। আপনি সেই আনসারটাকে আপনার না অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সরি, আমি আমি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা না, বরঞ্চ আপনি উত্তরটা দিতে পারছেন না। আমি বলছি, আমি খুব সুনির্দিষ্টভাবে বলেছি এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত এমপিরা সংস্কার পরিষদের সদস্য হবে এবং সেই সদস্য হিসেবে বিবেচিত হয়ে তারা শপথ নেবে, এটি কোথায় লেখা আছে? এটা এটি ওই সনদে সংবিধানে? লেখা আছে, ওইটা ওই সনদে লেখা আছে, জুলাই সংস্কার সনদ যেটা দস্তখত করেছেন, ওইখানে হ্যাঁ, পড়ে দেখেন, ওখানে লেখা আছে যেটা হ্যাঁ একটা জুলাই সনদ গণভোট জুলাই হবে, সনদ এবং এই সংবিধান প্রথম 6 মাস এই, সংসদ কি বলে সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে। ওইটা ওই জুলাই সনদে লেখা আছে, জুলাই জি ঠিক সনদে যে আছে, লেখা আছে, তা ঠিক আছে, ঠিক সনদে লেখা আছে। আছে, আমি ওটা আমি পরিষ্কার কিন্তু লেখা আছে, প্রথমে, পড়েন আপনি, ওটা পড়েন। আমি তো সেটা অস্বীকার করছি না, আমি কিন্তু থ্যাংক ইউ, এই যে থ্যাংক এই ইউ, টাইপের, থ্যাংক ইউ। আমি আপনাকে এই টাইপের কোশ্চেন করার আগে কিন্তু আমি একটি শব্দ ইউজ করেছি যে আপনি সাবেক পার্লামেন্টারিয়ান, এবং সংবিধানের কোথায় লেখা আছে বা গণভোটের সঙ্গে সম্পৃক্ত যে কোনো সংজ্ঞায় কোথায়, আপনি জাতীয় সনদ তো, জুলাই জাতীয় সনদ তার সংবিধান না, সংবিধানে কোথায় লেখা আছে যে গণভোট সম্পৃক্ত যে কোনো এই ধরনের আয়োজনে তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বা অন্য যে কোনো বিষয়ে ওথ নেবে? এটা তো সংবিধানের অংশ না, আমি সেই বিষয়ে জানতে চেয়েছি। আমি জাতীয় আপনাকে জুলাই সনদ। জি বলুন বলুন। আপনি প্রশ্ন করেন, অনেকক্ষণ প্রশ্ন করেন, তারপর আমি একটা হ্যাঁ বা না বলে দেবো। না আপনি তো বলছেন যে আমি কিছু টুইস্ট করছি, আমি টুইস্টটা কোথায় করলাম? প্রশ্ন আমি করেন, এই, আপনি প্রশ্ন শেষ করলে পরে হ্যাঁ। আমার প্রশ্ন এটাই যে শপথটা নিতে হবে কিসের আলোকে? সংবিধানের আলোকে তো। আপনি শপথ নিচ্ছেন তো সংবিধানের আলোকে, আপনি প্রশ্ন শেষ সংবিধানের করেন, কোথায়? আপনি প্রশ্ন শেষ করেন, আচ্ছা আমার প্রশ্ন এটাই, বলুন। তার উত্তরের মধ্যে কথা বলুন না তো। না না বলবো না, কিন্তু ওকে, যখন আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন তখন তো আমাকে প্রশ্ন করতে হবে। কিন্তু আপনি প্রশ্ন করে যদি সাধারণ বিভ্রান্ত করবেন তখন কি করবো? আমি আটকাবো আপনাকে? কারণ আমার আপনার কাছে তো আমার এই তথ্য, প্রশ্নের মধ্যে আপনি তো এডিট আমার করবেন, এই আপনি তো এডিট আমার করবেন, এই আপনি তো প্রশ্নের এডিট মধ্যে করবেন, না আপনি না না, ঠিক আমি করবেন। এটা আনকাট না দেবো, না, আপনাকে বললাম, আমি বললাম এটা আপনি আমি আনকাট এটা দেওয়ার আনকাট মতো দিব। পান্না ভাই, আনকাট দেওয়ার মতো মানসিক শক্তি আপনার নাই। যাই হোক, সে কথা না, আমি আপনার প্রশ্নের জবাব সরি দিই, সরি আপনি সরি প্রশ্নের না, জবাব আপনি দিন, আপনি এই ধরনের কথা বললে আপনি আমি আপনার আর প্রশ্ন আপনার করবো না, প্রশ্নের আপনি জবাব উত্তর দিন, দিয়ে যান। আপনার প্রশ্নের জবাব দিন। সরি, আপনি এই ধরনের কথা বললে আপনি বারবার আমাকে হিউমিলিয়েট করছেন, আপনি আমাকে হিউমিলিয়েট করতে হিউমিলেট পারেন করি, না। এই জন্য আমার হিউমিলেট কোথাও করি, ভুল করছি, হলে, হ্যাঁ আপনাকে আমার হিউমিলেট করছি। সাংবাদিকতা আমি ইথিক্সে আমার আপনাকে সাংবাদিকতা বারবার, ইথিক্সে আমি কোথাও ভুল আমি হলে স্বীকার, আমি আমাকে স্বীকার বলতে দেন। করছি। এখানে মনে হচ্ছে আমি আপনার কাউন্টার পার্ট, আমি শুধু আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত আপনি তো করছেন উত্তর ভোট নিচ্ছেন না, নেওয়ার আমার বিষয়ে। প্রশ্ন করে যাচ্ছেন, উত্তর তো নিচ্ছেন জি না আপনার বলুন, তো, আপনি আপনি বলুন প্রশ্ন বলুন। করে যাচ্ছেন, প্রশ্ন করে উত্তর তো নিচ্ছেন না। আপনি তো উত্তর আমি দিচ্ছেন না। এই তো জি উত্তর বলুন। থামায় দিচ্ছেন, তো উত্তর দিতে গেলে আপনি থামায় দিচ্ছেন, উত্তর দিতে আপনি গেলে থামায় অন্যদিকে দিচ্ছেন। চলে যাচ্ছেন, অন্যদিকে চলে তাহলে কি যাচ্ছেন আপনি। উত্তর কি আমি আপনার মতো করে দিব? উত্তর কি আপনার না মতো না দিব? আমি তো আমার উত্তর না দিব, না, আপনি টু দা আমি পয়েন্টে যেদিকে বলুন। যাই উত্তরটা আমি দিব। আচ্ছা প্রথমত বলুন, আমি কোথায় লেখা আছে, আপনাকে কোথায় লেখা আছে? প্রথমত আমি স্বীকার করে নিচ্ছি, আমি আপনাকে হিউমিলিয়েট করার চেষ্টা করি, কারণ হুম, আপনি প্রশ্নের মাধ্যমে প্রশ্নগুলা করেন, উত্তরটা আপনি দিয়ে দেন। আমি উত্তর দিতে গেলে আপনাকে আমাকে থামিয়ে দেন, আপনি বলেন যে আমি অন্য দিকে চলে যাচ্ছি। এখানে আপনি প্রশ্ন করেছেন, এই যে আবার কথা বলতে আসতেছেন, না না, আপনি তো ধৈর্য ধরেন। বারবার আমাকে এই যে আবার আমাকে আমি যা কিছু ইন্টারাপ্ট বলবো, করছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। কথা বলার আপনি কোনো মানে বলুন, হয় না, সেটা তো উত্তর এই দেওয়ার কথা কিছু বলার নেই, কোনো মানে হয় না, এই কথা বলার কোনো আপনার মানে উত্তর হয় দেওয়ার না। কিছু আপনি নেই। একা প্রোগ্রাম করেন, আপনি একা প্রোগ্রাম করেন, আপনি একা আমি প্রোগ্রাম করেন। বলেছি সংবিধানে কোথায় লেখা আছে এটাই তাহলে এই বলুন আপনি। উত্তরটা দিতে দেন। আপনি বলুন প্রশ্ন করে বলুন। এতক্ষণ তার সঙ্গে লম্বা করলেন কেন? আচ্ছা প্রশ্নটা ছোট বলুন করেন। বলুন আপনি বলুন, হ্যাঁ। হ্যাঁ, সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয় নাই। তাহলে এইবারে কি হিসেবে? নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হয় নাই, এবং বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এইবারে নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের হুম, ভিত্তিতে, কারণ এই সরকার যে হুম, নির্বাচন দিয়েছে, এই সরকার সাংবিধানিক সরকার নয়, সংবিধানে নাই। কাজে হুম, এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তির হুম, দুইটা হুম, অংশ। একটি হুম, অংশ হলো জাতীয় সংসদ নির্বাচিত হবে, এবং জাতীয় সংসদ প্রথম 6 মাস সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে, অর্থাৎ তারা লেজিসলেটিভ মেম্বার হবে।
এবং এটা হবে কি হবে না সেই জন্য, এবং এই সংস্কারগুলো এবং অতীত সরকারের কার্যক্রমগুলোকে হ্যাঁ বা না ভোটে অর্থাৎ গণভোটে দেওয়া হয়েছে। হ্যাঁ মানে হলো এই সংস্কারগুলা করা হবে, যে জুলাই সনদে যে সংস্কারগুলা করা হয়েছে সেই সংস্কারগুলা করা হবে। আর না ভোট মানে সংস্কার করা হবে না। এখানে দুইটি অংশ জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করেছে জনগণের ভোটে সংবিধানে সদস্য হওয়ার জন্য, সেখানে আমরা জয়লাভ করেছি সংবিধান সদস্য হওয়ার জন্য। তারা হয়তো মেজরিটি পেয়েছে, আমরা হয়তো মাইনরিটি হয়েছি, কিন্তু আমরা ইকুয়াল সদস্য। যেহেতু তারা মেজরিটি হয়েছে, তারা সরকার গঠন করার অধিকার পেয়েছে। কিন্তু এটা সংবিধানে, পুরনো সংবিধানে আছে, যে সংবিধানটাকে আমরা করি নাই, নির্বাচনের সাংবিধানিকভাবে বৈধ হয় নাই। এই সংবিধানে গণভোট আছে, গণভোট সংবিধানে ছিল না, কিন্তু জুলাই সংস্কারের কারণে গণভোটটা হয়েছে। সেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ এই সংস্কারগুলো বাস্তবায়িত করতে হবে। বিএনপি এই সংস্কারের সঙ্গে বিরোধিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। তারা শপথ নিয়েছে একটি অংশে, আরেকটি অংশে শপথ নেওয়া হয় নাই। তাতে জনগণের সামনে বিএনপিকে বিশ্বাসঘাতক বলা যায়, কারণ জনগণ যেখানে হ্যাঁ ভোট দিয়েছে সেখানে সে জনগণের স্বপ্নকে বাস্তবায়িত না করার জন্য সে বলেছে। কাজে ইনশাল্লাহ আগামীতে এই ফয়সালাটা রাজপথে হবে। সরকার ইচ্ছাকৃতভাবে রাজপথ দিয়েছে। এবার আমি আপনাকে প্রশ্ন করতে পারি? ভূমিকা করেন না। ভূমিকা তো আমি কোথাও নেই, আপনি কথা বলতে দেননি, প্রশ্ন করতে দিচ্ছেন না, আমাকে ভূমিকা নিতে হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই সরকার সাংবিধানিক সরকার ছিল না, এটা আপনার কোথায় বলা আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচন করা হয়নি, এটি কোথায় লেখা আছে? এটি কে বলছে, কার বক্তব্য এটি? এটি উপদেষ্টা মানে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য যে এটি তারা সাংবিধানিক সরকার নয়, অথবা যে নির্বাচনটি হয়েছে সেটি সাংবিধানিক ভাবে নির্বাচন হচ্ছে না, এটা ইউনূস সরকারের বক্তব্য? সেই সরকারের অধীনেই তো নির্বাচন হয়েছে। আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দেন, হ্যাঁ কিংবা, বা আপনি ব্যাখ্যাও করতে পারেন। তাহলে আমি উত্তর দিচ্ছি, আপনি কথা বলেন না। এই সংবিধানে কি লেখা কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে? এই সংবিধানে কি কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে? এই সংসদে কি লেখা আছে যে একটি গণভোট হবে? তাহলে এই কাজগুলো কেন হলো, কি কারণে হলো? এই কারণ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই কাজগুলো হয়েছে। এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিপ্লবোত্তর, জুলাই বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নিয়েছে। এটা বিপ্লবের ফসল, এটা জুলাই উত্তর ফসল, এটা সাংবিধানিক ফসল নয়। কাজে সংবিধানে লেখার প্রশ্ন নয়। এই নির্বাচনটা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। ঐক্যমত ছিল কি, যে আমরা সংসদ নির্বাচন করব, সঙ্গে সঙ্গে গণভোট করব, এবং যে গণভোট যে ফলাফল হবে সেটা আমরা মেনে নেব, আর সংসদ নির্বাচনে যে ফলাফল সেটা আমরা মেনে নেব। আমরা সংসদীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, কিন্তু বিএনপি ওই গণভোটের ফলাফল মেনে নেয় নাই। এইখানে বলা হয়েছে বিএনপি জাতিসংঘে বেমানি করা হচ্ছে। এটা সংবিধানে কোথাও লেখা নাই, এবং এটা ডক্টর ইউনূসকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ইয়াতে সংবিধানে লেখা নাই। না থাকলে সংবিধানের আলোকে তারা শপথ নিয়েছে, সংবিধানকে কেউ অস্বীকার করেনি, বরং আপনাদের একটি অংশ সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, আমরা সেটা দেখেছি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা এত এত কথা বলছেন জামাত এনসিপি যে সবকিছু জনগণের ভিত্তিতে হয়েছে, জনগণ কোথায় এগুলো মেনে নিয়েছে? জনগণ তো বিএনপির সঙ্গেও রয়েছে। এখন শুধু যদি বলেন জনগণ সব এনসিপি আর জামাত ইসলামী, সেটি তো নিশ্চয়ই বিএনপি মানতে চাইবে না। তৃতীয়ত হচ্ছে, যাদের কথা আপনি বলছেন, যাদের দাবির পরিপ্রেক্ষিতে এই জুলাই সনদ, এনসিপি, এবং সেই এনসিপি জামাতের এখন একটি অংশ, সেই এনসিপি কেন সবার সাথে প্রতারণা করে নির্বাচনের পরে স্বাক্ষর করতে গেল জুলাই সনদে? তারা তো নিজেরাই স্বাক্ষর করেনি। তাহলে এটা তো সবচেয়ে বড় প্রতারণা নয় কি জনগণের সাথে? এখানে আপনি কাউকে কিন্তু পরিষ্কার বলেছে আমরা এটা গণভোটের পরে আমরা দস্তখত করব। এটা তাদের পরিষ্কার বক্তব্য। কেন মানে কি? কেন কিন্তু আপনি জবাবদিহি করবে না, সেটা আপনাকে জবাবদিহি করতে বাধ্য না। আপনি কেন প্রশ্ন করার অধিকার আপনার সাংবাদিক হিসেবে রাখেন না? আপনি সাংবাদিক হিসাবে কেন রাখেন না? আপনি এটা কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার, কেন বলতে পারেন না? কেন আমি কি করবো? আমি আপনাকে জনগণ তো আপনি না, আপনি জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক ভাই, সাংবাদিক জনগণ না। সে তো বলেছে তার বলিষ্ঠ অবস্থান, তার অবস্থান যখন সে বলেছে আমরা এই গণভোটে আমরা এই সনদে স্বাক্ষর করবো না, গণভোটের পরে করব। এবং তারা গণভোট আলাদা চেয়েছিল,
তারা আলাদা গণভোট চেয়েছিল, কিন্তু আলাদা গণভোট হয় নাই। কিন্তু যেহেতু গণভোট হয়েছে, যেহেতু তারা হ্যাঁ বা না ভোট দিয়েছে, ফলে তারা এটাকে অনুমোদন দিয়েছে। হ্যাঁ, আমরা আলাদা চেয়েছিলাম, সেই দাবি পূরণ করা হয় নাই, কিন্তু গণভোট এখন হয়েছে এবং জনগণ হ্যাঁ দিয়েছে, অতএব আমরা জনগণের পক্ষে। এখানে আপনি যে কথা বলেছেন, জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির পক্ষে আছে বলেই জনগণ এই সাংবিধানের অধীনে শপথ নিয়ে সংগঠন করেছে। তো জনগণ হ্যাঁ ভোটের পক্ষে আছে, সেই হ্যাঁ ভোট জনগণ যে ভোটে পাশ করেছে বিএনপি, তার চেয়ে বেশি ভোট পড়েছে হ্যাঁ ভোটের পক্ষে। যত সংখ্যক ভোট বিএনপি পেয়ে সরকার গঠন করেছে, পার্টি হয়েছে, তার বেশি ভোট হ্যাঁ ভোটে পড়েছে। অর্থাৎ জনগণে, বাংলাদেশের জনগণের বৃহৎ অংশ হ্যাঁ ভোটের পক্ষে। অতএব হ্যাঁ ভোটের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না, সে যারাই করেন। আমরা শেষ করবো মেজর আখতারুজ্জামান, আমি আর আপনার সঙ্গে বিতর্কে জড়াবো না। গণভোটে কিভাবে মানুষ বেশি ভোট দেয় সেটি নিয়েও প্রশ্ন আছে, এবং গণভোটে কোন কোন সেন্টারে 284%, সেটির প্রমাণও আমাদের কাছে আছে। এবং শুধু আপনার মিস ইনফরমেশনটুকু আমি ধরিয়ে দিই, এনসিপি কোথাও বলেনি গণভোটে পরে স্বাক্ষর করা হবে, এটি কোথাও বলেনি। আপনি যদি দেখাতে পারেন, আমি সেদিন থেকে সাংবাদিকতা ছেড়ে দেব। এনসিপি কোথাও বলেনি যে গণভোটের পরে আমরা স্বাক্ষর দেব। স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, নীলুফার চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে যখন জামাত বিরোধী দলের আসনে, এবং ইতিহাসের এই প্রথমবারের মতন জামাত বিরোধী দলে বসেছে, যথেষ্ট সংখ্যক আসন পেয়েছে, আপনার কি মনে হয় যে বিএনপির জন্য আগামীর পথ চলাটা কতটা স্বাচ্ছন্দ্যময় হবে, অথবা কতটা কণ্টকাকীর্ণ? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। অবশেষে বিএনপি সরকার গঠন করলেন এবং জামাত প্রধান বিরোধী দল। সত্যিকার অর্থে একটা বিরোধী দল যদি স্মার্ট বিরোধী দল থাকে, তাহলে দেশের জন্য মঙ্গল। সরকারের জন্য, সরকারের যদি অন্যরকম কোনো ইচ্ছা থাকে সেটার জন্য হয়তো অমঙ্গল, কিন্তু দেশের জন্য মঙ্গল। তো জামাত বিরোধী দল কখনো এর আগে ছিল না, তো কতটা স্মার্ট হবে তার কাজে বোঝা যাবে, কাজ শুরু করার আগে বোঝা যাবে না। তবে মনে হয় যে তারা সত্যিকার ছায়া সরকার গঠনে সক্ষম হবে, এবং তারা যত না গঠনমূলক সমালোচনা করবে, তার চেয়ে বেশি তাদের টার্গেট অনুযায়ী সমালোচনা করবে। এই টার্গেট সমালোচনাটা কিন্তু, টার্গেট আপনার আলটিমেটাম দেওয়াটা কিন্তু দেশের জন্য, জাতির জন্য মঙ্গলকর নয়। এটা আমার কাছে মোটা দাগে মনে হয়। টার্গেট সমালোচনা বলতে ঠিক যদি একটু ব্যাখ্যা করতেন। টার্গেট সমালোচনা জামাতকে উপরে ওঠার জন্য যে কোনো ভাবে মওদুদিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, যে কোনো ভাবে তাদের চিন্তাধারার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সবার জন্য যে ইসলাম সেই ইসলাম না, তাদের চিন্তাধারা প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ আপনার আন্দোলন করবে এবং সর্বোচ্চ সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করতে পারে যে কোনো সময়। এটা সরকারের কখনোই ভুলে যাওয়া ঠিক হবে না। এবং গ্রুপ মেজরিটির ক্ষেত্রে যদি প্রশ্ন করি, যে ইতিহাস বলে গ্রুপ মেজরিটি কখনোই কারোর জন্যই মঙ্গলজনক হয়নি। বিএনপি এবার 2/3 বেশি আসন নিয়ে তারা সরকার গঠন করেছে, বেশি না হলেও মোটামুটি 2/3। আপনার কি মনে হয় বিএনপির একজন নেত্রী হিসেবে, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ইতিহাস কি ফিরে আসবে, নাকি যথেষ্ট সাবধানতার সঙ্গে চলে বিএনপি হয়তো সেই ধরনের আশঙ্কা কাটিয়ে উঠতে পারবে? দেখেন, বিএনপির এখন যিনি কর্ণধার, উনি অনেকটা সাফারিং এর মধ্যে দিয়ে ওনার ব্যক্তি জীবন, দলীয় জীবন এবং পারিবারিক জীবনকে অতিবাহিত করেছেন, যেটা চিন্তা করা যায় না। সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য না, একটা মানুষ মারা গেল, সে নিজে চলে গেল,
যারা আত্মীয় স্বজন আছে 10 দিন 5 দিন কান্নাকাটির পরে সেটা একটা সময় মনকে প্রবোধ দেওয়া যায়, কিন্তু একটা মানুষ বছরের পর বছর বিদেশে এইভাবে থাকা একটা বিরাট ব্যাপার, বিরাট কষ্টের ব্যাপার। এবং না পাওয়ার যে বেদনা, যে দুঃখ, যে দুর্দশা, সবগুলোই তাকে পোহাতে হয়েছে। সেইখানে উনি এই জিনিসগুলো উনার মনে থাকবে। আমার মনে হয় উনি যাদের উত্তরসূরি, আমার মনে হয় ওনার মনে থাকার কথা। এবং সেটা মনে থাকলে উনি 2/3 কেন, আরো যদি বেশি হয়, সম্পূর্ণই হয়, তারপরেও জনগণ যে ক্ষমতার উৎস, এই কথাটা উনি ভোলার কথা না। কারণ শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছে, 2/3 না, প্রায় পুরাটাই তার নিজস্ব সরকার দিয়ে চালিয়েছে। তার সময় বিরোধী দল ছিল নামমাত্র বিরোধী দল, ড্রয়িং রুমের বিরোধী দল, সেই বিরোধী দলকে নিয়ে দেশ চালিয়েছে। উনি যা বলেছেন মোটের উপর সবই কাজ করেছে। সেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, এবং ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় তারা সবচেয়ে বেটার কাজ করতে পারে। আমার ধারণা জনাব তারেক রহমান সাহেব উনি অবশ্যই এই শিক্ষাটা নিয়েছেন এবং ভালো কাজ করবেন। কিন্তু আপনি তো আশাবাদের কথা বলছেন, আবার আমাদের অভিজ্ঞতা তো বলে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের চরম শিক্ষা। এটাও সত্যি, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এবং তাদের এই শিক্ষা না নেওয়ার অনেক কারণ আছে। কারণ তাদের অপরিমিত ক্ষমতা থাকে তাদের হাতে, যে ক্ষমতা অক্ষয় অব্যয় তারা মনে করে, এবং প্রাথমিক দৃষ্টিতে ওরকমই মনে হয়। তারপরে যখন ধরে, ওই যে বলেন না যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, তো এই যে ধরে, তখন কিন্তু আর ছাড়া পাওয়া যায় না। তো এইটা বুঝতে হবে যে যারা এই জিও পলিটিক্সে হ্যান্ডেলিং করেন, তারা কিন্তু -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্যই করেছেন, এবং এইটার যে কোনো মূল্যে যে কোনো সময় তারা তাদের জিনিসগুলো যাতে একদম সত্যতে পরিণত হয়, এই জন্য কিন্তু তারা যে কোনো পন্থা অবলম্বন করবেন। আমার কাছে মনে হয় যে এই ইতিহাস থেকে তারা নেন নাই বলেই ইতিহাস তাদেরকে ছেড়ে দেন নাই। এবং তারেক রহমান সাহেব যদি ইতিহাসের কাছ থেকে নিশ্চয়ই উনি ভালো কিছু করবেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমেই সাধারণ মানুষ খানিকটা হলেও ধাক্কা খেয়েছে, খুব বেশি ধাক্কা নয়, 2-1 জন মন্ত্রী হিসেবে যারা ঢুকেছেন সরকারের, যথেষ্ট বিতর্কিত ব্যক্তি হিসেবেই তারা চিহ্নিত। এবং এই প্রশ্নটা আপনার কাছে করা বিব্রতকর কিনা আমি জানি না। আপনাকে নিয়ে অনেক অনেক ধরনের কথা ভাবছিলেন যে আপনি হয়তো বিশেষ কোনো জায়গায় স্থান অর্জন করে নেবেন বা আপনাকে রাখা হবে, সেই জায়গা থেকে কেউ কেউ হতাশ হয়েছে। আবার ডক্টর খলিলুর রহমান মতন মানুষকে, যিনি চরম বিতর্কিত, বিএনপি যার পদত্যাগ দাবি করেছিল, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে। আপনি বিএনপি নেত্রী হিসেবে কি বলবেন, অথবা টক শোতে আপনি একজন বোদ্ধা হিসেবে এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে কি বলবেন? দেখেন, আমি যেটা বলবো সেটা হলো যে খলিল সাহেবকে কেন নেওয়া হলো, এটা আমার কাছে মনে হয় যে এটা লোকালের উপর ডিপেন্ড করে না। এটা খলিল সাহেবকে যে অনেকটা আপনার বাধ্য হয়ে নিতে হয়েছে, এটা এই সরকার, বর্তমান সরকার আপনার যখন ইলেকশন নিয়ে তারা দিচ্ছিল ইন্টারিম গভর্নমেন্টকে, তখন থেকে ওনারা বলছিলেন যে 3 জন মন্ত্রীর মধ্যে একজন খলিলকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য, কিন্তু সেটা তো হয়ই নাই। তারপরেও তারা পরে উচ্চবাচ্য করেনি। পরবর্তীতে যখন এটা মেনে নিতে হলো, তখন মনে হয় যে এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। তো যে রহস্যগুলো লুকিয়ে আছে, আপনিও আন্দাজ করেন, আমিও আন্দাজ করি, আমরা তো কেউই বলতে পারবো না। আর মন্ত্রীদের যোগ্যতা নিয়ে যে কথাগুলো বলেছেন, মানুষ তো ঠকে ঠকে শিখে, দেখে দেখে শিখে। তারা নতুন আসছে, হয়তো বা অভিজ্ঞতা তাদেরকে শিখাবে, এবং তারা যদি অতীত থেকে শিক্ষা নেয়, যেমন অতীতের মন্ত্রীরা কিভাবে কাজ করেছে, কিভাবে করে বদনামের শিকার হয়েছে, কিভাবে করে সুনামের অধিকারী হয়েছে, এই জিনিসগুলো যদি তারা শিক্ষা নেন, তাহলে তারা নিজেরা কাজ করতে পারবেন। আর নইলে এখানে আমলাতান্ত্রিক একটা আধিক্যের জায়গার মধ্যে
পরিবেষ্টিত হয়ে যাবে, এই কারণে যে যদি অনভিজ্ঞই থেকে যায় তাহলে আমরা কিন্তু খবরদারি করবে, এটাই আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দলে জামাত যে বসলো, মানে রাজপথের একজন নেত্রী হিসেবে বা একজন প্রতিষ্ঠিত মানে সাবেক সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে বিএনপির জন্য সরকার পরিচালনাটা স্বাচ্ছন্দ্যময় হতো, নাকি জামাত ইসলামী বসেছে তারা প্রথমবারের মতো বসলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তো নিশ্চয়ই অনেকের ধারণা আছে, সেই জায়গা থেকে যদি কম্পারিজনের এই জায়গাটা নিয়ে আসি, আপনি কি বলবেন কারা আসলে বিরোধী দলে থাকলে ভালো হতো? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ব্যক্তিগত সম্পর্কের ভীষণ মানে খারাপ অবস্থা, টানাপোড়েনের মধ্যে থাকে, কিন্তু দুইটা দলের গণতান্ত্রিক নেচার প্রায় এক। গণতান্ত্রিক নেচার যেটা আমি বলি, আদর্শ, উদ্দেশ্য, এই জিনিসগুলো। কিন্তু এখন যারা বিরোধী দল তাদের গণতান্ত্রিক নেচার এক না, তারা কিন্তু গণতন্ত্রকে ধারণ করে না। তাদের দলে দেখেন, যখন যাকে বলবে তোমাকে মনোনয়ন দেওয়া হলো তার মানে তুমি মনোনীত, তোমাকে দেওয়া হলো না তুমি মনোনীত না, সে কিন্তু আর কোনো উচ্চবাচ্য করতে পারে না। তো এই যে কোনো শব্দ করতে পারে না, এবং তাদের যে কাজ দেওয়া হয় সেটা তারা করতে বাধ্য। এই যে এটা তাদের মধ্যে গণতন্ত্র নাই, এক না একতন্ত্র থাকতে পারে। তো আমি স্বৈরতন্ত্রের কথা বলছি না এই কারণে, যদিও তারা নেচারের দিকে অনেকটা এরকম, কিন্তু যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার সরাসরি আপনার কাজ করে নাই, তাই আমি এটা বলছি না। আমি বলছি যে তাদের তাদের সঙ্গে আপনার অনেকটা দূরত্ব হলো আপনার আদর্শগত, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ওই গণতন্ত্রের আদর্শগত জায়গায় দূরত্ব নেই। সেক্ষেত্রে নিশ্চয়ই মানে অনেকে বিএনপির পক্ষ থেকে অনেকে মন্তব্য যে জামাতের চেয়ে অন্তত বিরোধী দলে আওয়ামী লীগ থাকলে ভালো হতো, এমন মন্তব্য অনেকে করতে শোনা যায়। আপনি কি মানে আপনি কি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন? দেখেন, আওয়ামী লীগের সঙ্গে হলে যে কথাটা বললাম, যে এই যে আদর্শগত একটা জায়গা, আরেকটা জিনিস যারা বলে তারা অনেক সময় এই জিনিসটা না বুঝেই বলে। আওয়ামী লীগের সময় দেখেন, আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল অনেক দিন হরতাল ধর্মঘট করেছে, অনেক কিছু ক্ষতি হয়েছে রাষ্ট্রের। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন বিএনপিও হরতাল অনেক দিন করেছে, অনেক রকম আন্দোলন, রাজপথে অনেক আগুন জ্বলেছে। তখনও কিন্তু গণতন্ত্র শান্তিতে থাকে না। আর এখন একদমই ডিফারেন্ট। এটা কি হবে, যেমন কালকে একটা নতুন নীতিমালার মধ্যে ফেলে দিয়েছিল, বিএনপি যদি ওইখান থেকে উত্তরণ না ঘটাতে পারতো তাহলে কিন্তু ক্ষতি হতো, যে তারা সবাই মিলে সংস্কারের ওই জুলাই সনদে আবার সিগনেচার এমপিরা না করলে তারা শপথ নিবে না। আচ্ছা বলেন, যে আপনি আলাদা আলাদা ফ্যামিলি, আমাদের মধ্যে ইন্টিমেসি আছে, ভালোবাসা আছে, কিন্তু আমি যদি ঘোষণা দেই, আমি পান্না ভাই যদি এই একটা খারাপ কাজ দিয়ে বলি যে আপনি যদি এই কাজটা না করেন আমি খাবো না, তাতে আপনি কি করার আছে আপনি বলেন? আমি খাই বা না খাই, আপনি তো রাষ্ট্রের এগেনস্টে যেতে পারেন না। আমি খাই বা না খাই, আপনি তো আপনার পরিবারের চরম একটা ক্ষতি করতে পারেন না। আপনি আমার জন্য অনুশোচনা করতে পারেন, বাট এইখানে আপনার কোনো হাত নাই। আপনার আমার এখানে তো শপথ নেওয়া, আরেকটা তো জীবন মরণ সম্পর্ক সমস্যা, তা আপনি তো জীবন মরণ সমস্যাকে উতরে দিতে পারেন না। এই জায়গায় আমি বলবো যে এই জায়গাটা হিসাব করলে তখন মনে হয় যে আওয়ামী লীগ হলে এইরকম হতো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের জায়গা থেকে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলা শুরু করে দিয়েছে। আইনগতভাবে মানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো পর্যন্ত নিষিদ্ধ। তাদের এই যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে দলীয় কার্যালয় খুলে ফেলা, এটি কি বিএনপির প্রতি এক ধরনের বিশ্বাস থেকে তারা এই কাজগুলো শুরু করে দিয়েছে? মানে ডক্টর ইউনূস সরকারের যে 18 মাস বা অন্তত শেষ দিন পর্যন্ত তারা তো এটি সুযোগ পায়নি, এটি সাহস পায়নি, এটি কি বিএনপি একটা সরকার চেঞ্জ হলে, আমি যে এটা বুঝলাম, একটা সরকার চেঞ্জ হলে এমনি কিছু মানুষ আরেকটা সরকারের, ধরেন আওয়ামী লীগ সরকার আর এখনকার বিএনপি সরকারের মধ্যে একটা সরকার ছিল,
হ্যাঁ, রেভলিউশন হোক বা না হোক, একটা সরকার চেঞ্জ হলে যারা বিপদগ্রস্ত তারা মনে করে আমাদের জন্য একটু পোয়াবার, এটার একটা ব্যবস্থা তারা নিজে থেকে কিছু করতে পারে। আর সরকার চেঞ্জ হতে হতে একটা সময় লাগে, কেবল ক্ষমতা কি দায়িত্ব বুঝে নিয়েছে, এখন দায়িত্ব পালন করার পালা। তো আর বিএনপি আপনি জানেন, বিএনপি যখন ইলেকশনের আগেও বিএনপি কখনো আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে ছিল না, আওয়ামী লীগের বিচার হোক এটার পক্ষে আমরা, আওয়ামী লীগ জাগৃত কর্ম করেছে তার বিচার হোক। কিন্তু যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো ডক্টর ইউনূস সরকারের বা আপনার নির্বাহী আদেশে হলো, নির্বাহী প্রধানের চেঞ্জ হওয়ার পরে কিন্তু সেই নির্বাহী প্রধান চেঞ্জ হওয়ার পরে পরবর্তী নির্বাহী প্রধান যদি কিছু না বলেন তাহলে কিন্তু আপনার ওই নির্বাহী প্রধানের কথাই বলবৎ ওইভাবে থাকার কথা না। যদি পরবর্তী নির্বাহী প্রধান বলে যে ওইটাই বলবৎ থাকবে, কারণ এখানে কিন্তু কথাটাই হচ্ছে নির্বাহী প্রধানের। আপনি খেয়াল করেন, এখানে কিন্তু আইনকে তোয়াক্কা করা হয়েছে, এখানে নির্বাহী প্রধান যা বলেছে সেইভাবে স্থগিত বা নিষিদ্ধ করা হয়েছে। আর বিএনপি এটাই মনে হয় আওয়ামী লীগ মেন্টালি এই ব্যাপারে একটুখানি ডেসপারেট হয়েছে যে বিএনপি তো নিষিদ্ধ চায় নাই, তাহলে আমার পার্টি অফিস খুলতে দোষের কি? তো বিএনপি তো বারবার বলেছো, প্রশ্ন উত্তরে বলেছো আমাদের কারণ রাজনীতি নিষিদ্ধ করার মানসিকতা আমাদের নাই, আমরা এটা চাই না। তো এখন আমরা আসলে কয়েকদিন দেখতে পারি যে কি হয়। তো আমার মনে হয় যে যাদের মামলা মোকদ্দমা আছে তারা তো আর ওই অফিসে গিয়ে বসতে পারবেন না, কিছু না, যাদের মামলা নাই কিছু না, নর্মাল আওয়ামী লীগ সাপোর্টার, তারা যদি যায় বসে হয়তো বা দল কিছু বলবে না। আমি সম্পূর্ণরূপে এটা জানিও না, এর বাইরে। আপনি আপনার ব্যক্তি জায়গা থেকে বা রাজনৈতিক অভিজ্ঞতা জায়গা থেকে কি বলবেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে সেটি খুব দ্রুত বিএনপি সরকার, এটা তো আপনারই সরকার, সে বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা? আমি মনে করি যে একটা, যেমন ধরেন আপনার এই কথায় মনে হলো যে আমাদের চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে একটা নির্বাচনী বক্তব্যে উনি বলেছেন যে সাধারণ আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তাহলে আমাদের কোনো বাধা থাকবে না। আপনি নিশ্চয়ই শুনেছেন। তো তার ছেলেমেয়েরা যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তো এই যে এটার মানে কি? এটা তো কিন্তু এটার পরে এনসিপি জামাত এটা নিয়ে বেশ কথা বলার চেষ্টা করেছে, কিন্তু উনি ওনার জায়গায় স্থির থেকেছেন। তো আমার মনে হয় যে এটাই ঠিক, উনি যেটা বলেছেন ওটাই উনি হয়তো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য এখনো পর্যন্ত শুভকামনা অবশ্যই সবসময় জানাই। তারপরে যারা শুভকামনা করে তারা সবসময় করে। আমার তো কিছু হবে না, দেখা যাবে যে আপনাদের এত শুভকামনা চাইতে চাইতে যদি কিছু হয় সেটা আপনাদের জন্য, আমার জন্য না। আমরা চাই আপনি যোগ্যতম স্থানে যান। হ্যাঁ, এটি আমি দেখেছি নিজের ব্যক্তিগত জায়গা থেকে যে অনেকেরই একটি আশা ছিল আপনাকে। আমি সেটা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে তো আমাদের গতকালকে আর কি, গতকালকে তো আমাদের একটা বড় ঘটনাই ঘটলো। সেটা হলো যে আমরা যার প্রত্যাশায় ছিলাম এত বছর ধরে যে ভোটের মাধ্যমে একটা সরকার আমরা পাবো, সেই সরকারটা আমরা গতকালকে পেলাম এবং সংসদ সদস্যরা শপথ নিলেন, মন্ত্রী পরিষদ গঠিত হলো, অনেক মন্ত্রীও হলেন, একে দায়িত্ব পেলেন না পেলেন সেটা নিয়ে সারাদিন লোকদিন আলোচনা করলো। নতুন মন্ত্রিসভাতে তরুণদের একটা প্রাধান্য অথবা নতুনদের একটা প্রাধান্য এটাও লোক নিয়ে আলোচনা করলো। এগুলো সবই আলোচনার বিষয়। এখন ভালো মন্দ নিয়ে হয়তো আমরা পরবর্তীতে বুঝতে পারবো, কিন্তু যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আমি রাজনৈতিক একটা জটিলতার দিকে যাচ্ছে বলে দেশ মনে করছি সেটা হলো যে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির এমপিরা, নির্বাচিত সংসদ সদস্যরা, ওনারা শপথ নিলেন না। এই ধরনের একটা শপথ দেওয়ার কথা ছিল যে তারা একই সঙ্গে দুটো শপথ নেবেন, একটা সংসদ সদস্য হিসেবে, একটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু ওনারা নিলেন না। না নেওয়ার ক্ষেত্রে ওনারা একটা যুক্তি দিলেন, সেই যুক্তিটা আপনি জানেন, ওটা নিয়ে আমি নতুন করে বলি না। আমার বক্তব্য হলো যে বিএনপির যে যুক্তিটা সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, অথবা
বিরোধীরা যে যুক্তিটা দিচ্ছে সেটা কতটুকু গ্রহণযোগ্য, এই দুটোর ফলাফলটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? জি, অল্প অনেক ধন্যবাদ। বিএনপির যুক্তিটার পক্ষে বিপক্ষে দুটি মতামত আছে। ধরেন, পক্ষে যদি আমি বলি যে হ্যাঁ, এটা লজিক্যাল যে সংবিধানে যে জিনিস নাই আপনি সেটা করতে পারেন না। অর্থাৎ আহ, একটা কাঠামো বা একটা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আপনি তার এগেনস্টে শপথ নিতে পারেন না। সংসদ আছে বলেই সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান সংস্কার পরিষদ আপনি গঠন করেন নাই। তো যেই কাঠামোটা, যেই প্রতিষ্ঠানটা আপনি তৈরি করেন নাই, সংবিধান সংস্কার পরিষদ, এবং জুলাই সনদেও যে জিনিসটা বলা নাই যে সংবিধান সংস্কার পরিষদ আগে গঠন করা হবে কিনা, কোন প্রক্রিয়ায় গঠন করা হবে, বলা হয়েছে শপথ নেবেন। তো বাতাসের উপরে শপথ হয় কিনা, এটা হলো বিএনপির যুক্তি যে যেহেতু সংবিধান সংস্কার পরিষদ বলে প্রতিষ্ঠানটি রেডি নয়, তৈরি নয়, তাহলে তারা শপথ নেবেন কিসের উপরে? এক। দ্বিতীয়ত, সংবিধানের 153টা আমাদের অনুচ্ছেদ, তার শেষ দিকে আপনি দেখবেন তফসিলে কে কাকে শপথ পড়াবেন তার একদম পরিষ্কার বর্ণনা আছে। যেমন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, প্রধানমন্ত্রীকে কে শপথ পড়াবেন, এমপিদের কে শপথ পড়াবেন, সব আছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো বিধান সংবিধানে যেহেতু নাই, অর্থাৎ তাদেরকে কে শপথ পড়াবেন এটাও সংবিধানে নাই। না থাকার কারণে আজকেই যে ঘটনা, মানে গতকালকেই যে ঘটনাটা ঘটলো, সালাউদ্দিন আহমদ তিনি ব্যাখ্যা দিলেন যে যেহেতু সংবিধানে বিষয়টা নাই, অতএব আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারি না, কারণ জনগণ তাদেরকে নির্বাচিত করেছে এমপি হিসেবে। ফাইন, এটা তার যুক্তি। আমার তাদের কাছে প্রশ্ন হলো, এই যুক্তিটা নতুন তো না। এই যে সংবিধানে জুলাই সনদ, সংবিধানে যে সংবিধান সংস্কার পরিষদের বিধানটা নাই, এইটা তো ওনারা জানতে। তাহলে এই যখন ঐকমত্য কমিশনের বৈঠক হয়, যখন জুলাই সনদের প্রত্যেকটা দফা, প্রত্যেকটা প্রস্তাব লেখা হয়, যখন গণভোটের সিদ্ধান্তটা হলো এবং গণভোটে কি কি প্রশ্ন গণভোট হবে, সমস্ত আলোচনা যখন চলছিল, এই প্রশ্নটা জনাব সালাউদ্দিন আহমদ কিংবা বিএনপি তখন কেন সামনে আনলো না? ভোটের পরে যেই দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন বলে নির্ধারিত, ওই দিন সকালবেলা কেন এই প্রশ্ন উত্থাপন করতে হলো? তার মানে তারা জানতেন যে এরকম একটা জটিলতা তৈরি হবে, তার মানে তারা সচেতন ভাবেই এই জটিলতাটা আসলে উত্থাপন করলেন। মানে এইটা তো সাংবিধানিক প্রশ্ন, কিন্তু আমার কথা হলো এই সাংবিধানিক প্রশ্নটা তারা কেন এতদিন তুললেন না? এক। নাম্বার দুই, জনাব সালাউদ্দিন আহমদ যেরকম বলছেন সংবিধানে নাই, সংবিধানে তো অনেক কিছুই নাই। অন্তর্বর্তী সরকারের বিধানটাও তো সংবিধানে ছিল না বা এখনো নাই। তো অন্তর্বর্তী সরকার কি করে 1.5 বছর সরকার চালালো, দেশ চালালো? এটা তো চালিয়েছে সংবিধানের যে 106 অনুচ্ছেদ, যেখানে বলা আছে যে যদি রাষ্ট্র কোনো বড় ধরনের জটিলতার মুখে পড়ে, সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়, রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারবেন। সুপ্রিম কোর্ট তখন স্বীয় অভিমত ব্যক্ত করতে পারবেন সমস্যা সমাধানের জন্য। তো সুপ্রিম কোর্টের মতামত নিয়ে যদি আপনি এই অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন, তাহলে এখন এই যে জটিলতাটা তৈরি হলো, এই একইভাবে যেতে পারতো। গণভোটের বিধান তো সংবিধানে নাই, তাহলে গণভোট হলো কি করে? ফলে সংবিধানে না থাকলেই কোনো কিছু করা যায় না তা তো না। যদি সংবিধানে নাই, এই যুক্তিতে আপনি যদি বলেন যে অন্তর্বর্তী সরকার অবৈধ, তাহলে যে নির্বাচনটা তার অধীনে হয়েছে সেটাও তো অবৈধ। এবং দেখেন মজার ব্যাপার, আজকে মানে গতকালকেই, মানে বারবার আমি আজকে বলছি, গতকালকেই এই যে এমপি এর শপথ নিলেন, ওই দিনই এই গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলো এবং ফলাফল স্থগিত চাওয়া হলো। এবং আমরা কিন্তু এটা মানে ধারণা করছিলাম যে যদি বিএনপি মানে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়, যেহেতু গণভোটের প্রশ্ন তারা ক্রিটিক্যাল, জুলাই সনদের প্রশ্ন তারা যেহেতু ক্রিটিক্যাল, জুলাই সনদ যখন গঠিত হচ্ছিল, জুলাই সনদ যখন তৈরি হচ্ছিল ঐকমত্য কমিশনের, তখন তারা প্রচুর নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই সব কারণে হয়তোবা পুরো সংস্কার প্রক্রিয়াটাকে তারা তাদের মতো করে বিবেচনা করবার জন্য হয়তো গণভোটের বৈধতাও প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই কিন্তু হয়েছে। তার মানে হলো বিএনপি সংস্কারটা চায় তাদের মতো করে, অর্থাৎ জুলাই সনদে তারা একটা কথা বলেন, এই আপনার কি মনে হয় নাই যে শুরু থেকেই বিএনপি এই গণভোটটা চাচ্ছে না? এটা তো পরিষ্কার, গণভোট বিএনপি চাচ্ছে না, এটা তো পরিষ্কার ছিল। এবং গণভোটে হ্যাঁ না এর প্রশ্নে বিএনপি একদম শেষ দিকে, ভোটের প্রচার শেষ হবার আগ মুহূর্তে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা হ্যাঁ দেবেন। কিন্তু আমরা এও দেখেছি যে বিএনপির একজন সিনিয়র নেতা তার নির্বাচনী এলাকায় গিয়ে প্রকাশ্যে না ভোট দিতেও বলেছেন, এবং ভেতরে ভেতরে বিএনপি না ভোটের ক্যাম্পেইন করেছে, এরকমটাও শোনা যায়। এখন বিএনপির স্ট্যান্ড তো পরিষ্কার যে গণভোট আপনি যেই প্রশ্নে নিচ্ছেন, যে জুলাই সনদের প্রশ্নে, সেই জুলাই সনদে জাতীয় ঐক্যমত্য গঠিত হয় নাই। যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, তারা যখন এই জুলাই সনদ নিয়ে মাসের পর মাস বৈঠক করলো, সেখানে তো কোনো ঐক্যমত্য হয় নাই। এবং এই যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনে ব্যর্থ হয়েছে, তো
এবং যেই জুলাই সনদ ডকুমেন্টটা তৈরি হলো, প্রথমে এটা আপনি জানেন 84টা প্রস্তাব ছিল। সেই 84টা প্রস্তাবের অনেকগুলো জায়গায় বিএনপির স্ট্রং ভিন্নমত ছিল। যেমন ধরেন উচ্চকক্ষ, যেটা গঠিত হবে কিনা তা নিয়ে এখন নতুন আলোচনা শুরু হবে। এই উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি কিন্তু বলেছে, ইভেন তারা তাদের যে নির্বাচনী ইশতেহারে উচ্চকক্ষ থাকবে বলেছে, কিন্তু জুলাই সনদে যেভাবে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, বিএনপির ইশতেহারে কিন্তু সেভাবে উচ্চকক্ষ নাই। তার মানে বিএনপি সংস্কারটা চায় তার মতো করে। জুলাই সনদে যখন এই প্রস্তাবগুলো লিখিত হয় ড্রাফট আকারে, সেইখানে বিএনপি স্ট্রংলি ডিফার করেছিল যেসব পয়েন্টে। পরবর্তীতে দেখা গেল ঐকমত্য কমিশন বিএনপির সমস্ত নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা একটা চূড়ান্ত ডকুমেন্ট তৈরি করলো এবং সরকারকে পেশ করলো যে এইটা এখন অনুমোদন করেন বা এইটা অনুমোদনের জন্য গণভোটে দেন। তখন আপনার মনে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এটা প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। তার মানে যেই ডকুমেন্টের উপরে গণভোট হলো জুলাই সনদ, সেই সনদের তৈরির প্রক্রিয়াটাই তো মানে ঐকমত্যের ভিত্তিতে হয় না। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তো সেই দলটি স্ট্রংলি অবজেকশন জানাচ্ছে যেই পয়েন্টস গুলো, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যখন ডকুমেন্টটা প্রস্তুত করে ফাইনাল করে দেন, জামায়াত এবং এনসিপি যেরকম বলেছে সেরকম, তখন বিএনপি তো সেই জুলাই সনদের ব্যাপারে ক্রিটিক্যাল থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই আপনার প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আপনি বলেন। তাহলে আপনি আমাকে বলেন, তাহলে শেষ দিকে আমরা দেখলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি একটা জনসভায় কেন সরাসরি হা ভোট দিতে বললেন? এটা কি উনি কি ব্ল্যাকমেলের শিকার, নাকি কি ব্ল্যাকমেল করে এটা আদায় করে নেওয়া হয়েছে নাকি? আমার সেটা মনে হয় না। আমার মনে হয় এটা রাজনৈতিক কৌশল। কারণ যখন বিএনপি শুরু থেকেই আপনি খেয়াল করবেন, বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে বিএনপি সংস্কার বিরোধী। কারণ জুলাই সনদের অনেকগুলো পয়েন্টে যখন সালাউদ্দিন আহমদ বারবার যুক্তি দিচ্ছিলেন, তখন এনসিপি এবং জামাতের তরফে বলা হচ্ছিল যে বিএনপি সংস্কারটা ঝুলিয়ে দিতে চায় এবং বিএনপি সংস্কার চায় না, এবং বিএনপিকে ফ্যাসিস্টের দোষর এরকমও তো বলা হয়েছে। এবং ভোটের দিন দুপুর বেলা জামাতের আমির সাংবাদিকদের বললেন যে সারা দেশ থেকে যেভাবে আমরা খবর পাচ্ছি তাতে মানুষ ফ্যাসিবাদের দোসরদের ওয়েলকাম করবে না। উনি একদম স্টেট বিএনপি ইঙ্গিত করে ফ্যাসিবাদের দোসর বলেছেন। তার মানে শুরু থেকেই আমরা দেখছি যে এক পক্ষে বিএনপি, অন্যদিকে সরকার এবং অন্যান্য দল, বিশেষ করে জামায়াত এনসিপি, দুটি পক্ষ হয়ে গেল। তাহলে যখন এই পুরো প্রসেসটা চলে এবং ফলে বিএনপিকে বারবার সংস্কার বিরোধী হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল, যেই কারণে আমার মনে হয় ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, বিএনপিকে যাতে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত করা না যায়, সেই কারণে কৌশল হিসেবে আমার মনে হয় যে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু তাদের মধ্যে এই সিদ্ধান্তটা হয়তো ছিল যে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় তখন তারা তাদের মতো ডিল করবে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে ধরেন জুলাই সনদে কিন্তু পরিষ্কার বলা আছে যে এই সনদে উত্থাপিত 48টি প্রস্তাব, মানে প্রথমে 84টি ছিল, পরে এটা চূড়ান্ত হলো 48টা। এই 48টা প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ উত্থাপিত হবে, সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যে ভোট দেবেন, যে মতামত দেবেন, তার উপরে সিদ্ধান্ত গৃহীত হবে। বিএনপির তো 2/3 সদস্য আছে। তো জুলাই সনদের 48টা পয়েন্ট বা প্রস্তাব যদি এই পরিষদে ওঠে, তারা যেটা বলবে সেটাই তো হবে। এইখানে জামায়াত এনসিপি যত যাই বলুক না কেন, বিএনপির 2/3 সদস্য যদি বলে যে আমি উচ্চকক্ষ এভাবে চাই, আমি 70 অনুচ্ছেদ এভাবে চাই, তার বাইরে তো এনসিপি জামাত যেতে পারবে না বা সুযোগ নেই পাশ হওয়ার। তাহলে বিএনপি কেন সুযোগটা নিল না আমি ঠিক জানি না। তারা কেন এই শপথ না নিয়ে আর এক দফায় কিন্তু তাদেরকে, বিএনপি কিন্তু অলরেডি বলা শুরু হয়েছে যে তারা সংস্কার চায় না। তো আমি ঠিক জানি না বিএনপি এখানে তাদের কৌশলটা কি, তারা কি সাংবিধানিক প্রশ্নের জটিলতা এড়ানোর জন্য এই শপথটা নিল না, নাকি সত্যি সত্যি তারা মনে করে যে যেহেতু আমি না এই জিনিসটা এখনো ক্লিয়ার না, আমার কাছে এটা কনফিউজিং মনে, আমার কাছে না পুরো পুরো প্রজেক্টটাই আমার কাছে মনে হয় এটা কনফিউজিং ব্যাপার। যে ঠিক আছে, আমি জুলাই সনদ পর্যন্ত আমার ঠিক আছে, সনদ বানাইছি, কিন্তু এই সনদ বাস্তবায়নের জন্য যে যে প্রক্রিয়াগুলি নেওয়া হয়েছে, এই পুরো জিনিসটাই আমার কাছে কিন্তু মানে কেমন যেন কনফিউজিং মনে হয়। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, তারা যে বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদ একটা করবে, যারা এমপি নির্বাচিত হবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবে, 180 দিনের মধ্যে তারা এটাকে বাস্তবায়ন করবে। তো ওইখানে কি এমন কোন সুযোগ ছিল যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা ইচ্ছা করলে জুলাই সনদের কিছু কিছু জিনিস বাদ দিতে পারতো, চেঞ্জ করতে পারতো, পারার কোন সুযোগ কি ছিল এখানে, নাকি যা আছে হুবহু সেটাকে? না 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 কামাল ভাই, খুব পরিষ্কার করে বলা আছে জুলাই সনদ আদেশ বাস্তবায়নে বলা আছে যে এই জুলাই সনদের প্রস্তাবগুলো সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে সিদ্ধান্ত হবে। মনে করেন যে প্রথম এক নম্বরে আছে কি রাষ্ট্রভাষা, তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন এইটা নিয়ে ভোটে দিলেন আপনি 48টা। আমার যেটা ধারণা, আমি যতটুকু সংবিধান বুঝি অল্প বিস্তর,
যে 48টা প্রস্তাবকে আইন সাধারণ বিল যেভাবে উত্থাপিত হয় 48টা প্রস্তাব তুলতে হবে মানে পরিষদে। মনে করেন 1 নম্বর প্রস্তাব তুললো রাষ্ট্রভাষা, এটার উপর ভোট হলো। এখন ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্য, মনে করেন সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা হয় যে একটা দাড়ি কমাও সংশোধন করতে গেলে আপনার সংসদের ধরো 300 এমপির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত লাগে 350, কিন্তু জুলাই সনদে যেটা সহজ করা হয়েছে এখানে 2/3 সদস্যের মতামত লাগবে না, অধিবেশন কক্ষে উপস্থিত মেজরিটি যদি হ্যাঁ বলে। এখন মনে করেন রাষ্ট্রভাষার প্রশ্নে স্পিকার ভোটে দিলেন, মেজরিটি সদস্য বললেন যে হ্যাঁ বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, অন্যান্য ব্লাবলা। এরপর 70 অনুচ্ছেদের ব্যাপারে বা উচ্চকক্ষ প্রস্তাব আসলো, উচ্চকক্ষের ব্যাপারে জুলাই সনদে যেরকম বলা হয়েছে স্পিকার ভোটে দিলেন, বিএনপি বললো যে আমরা এটা মানি না। তাহলে 2/3 সদস্য যদি যেই প্রস্তাবে না বলবেন সেটা বাতিল হয়ে যাবে, এবং 2/3 সদস্য যেই প্রস্তাবে হ্যাঁ বলবেন সেটা পাস হবে। না, এখানে আমার একটা দ্বিধা আছে, কারণ গণভোটে যে 4টা প্রশ্ন আছে, এই 4 প্রশ্নের যে দ্বিতীয় প্রশ্নটা, সেখানে তো উচ্চ কক্ষর মানে আপনার গঠন প্রক্রিয়া সম্পর্কেও সরাসরি বলে দেওয়া আছে, এবং উচ্চ কক্ষের একটা ক্ষমতা সম্পর্কেও সরাসরি বলে দেওয়া আছে। এটা যদি গণভোটে পাশ হয়ে যায়, যেটা তখন পিপুলস উইল হয়ে গেল, জনগণ বললো যেটা আমি করতে চাই, যে জনগণ থেকে যেটা পাশ হয়ে আসছে সেটা কি গণপরিষদের যে আবার চেঞ্জ করার কোনো স্কোপ থাকে? না কমল ভাই, সংবিধান যেই প্রস্তাব, যেই বিধান, যেই বিষয়টা আপনি পার্লামেন্টে দেওয়ার প্রশ্ন, সেটা আগে পার্লামেন্ট হয়ে তারপর গণভোটে যেতে হয়। আমাদের যে এবার যে বাংলাদেশের সবচেয়ে বড় যে জটিলতা তৈরি করে রেখেছে সরকার, বিগত সরকার, যে তারা আগে গণভোটটা করেছে। তারা কেন আগে গণভোট করেছে? তাদের মধ্যে এই ভয়টা ছিল যদি বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় যায় তাহলে তারা জুলাই সনদের প্রশ্নটা এড়িয়ে যাবে। তারা এটা এটা না, তাই হলো। এখন তারা ওই ভয় থেকে আগে, এখন গণভোট কখন হয় সারা পৃথিবীতে? প্র্যাকটিস, গণতান্ত্রিক প্র্যাকটিস, যে আপনি একটা প্রস্তাব বা কোনো একটা বিল বা কোনো একটা সিদ্ধান্ত আগে পার্লামেন্টে পাশ করবেন, রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর করতে যাওয়ার আগে এই যে মধ্যবর্তী সময়, পার্লামেন্ট রাষ্ট্রপতি মাঝখানে যে সময়টা গণভোটে দিবেন। আমাদের হয়েছে আগে গণভোট নিয়ে, গণভোটের পরে পিপলস ম্যান্ডেট নিয়ে তারপরে পার্লামেন্টে পাঠানো, এটা উল্টা তরিকা। আমি তো শুরু থেকেই এটার বিরোধিতা করেছি যে আগে গণভোট হয় না। ডক্টর শাহদি মালিক এর বিরোধিতা করেছেন, কিন্তু তারপরে আমি যেটা মনে করি, যেহেতু এটা হয়ে গেছে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তো গণভোট হয়েছে, বিএনপি তো একবারে বলে নাই গণভোট চাই না, পরিষ্কার করে তো বলে নাই। যেহেতু আমরা ধরে নিচ্ছি তাহলে গণভোটে বিএনপি সমর্থন ছিল, যেহেতু গণভোটে বিএনপি সমর্থন ছিল, তার দলের লোকেরাও একে ভোট দিয়েছেন, তাহলে এখন আপনাকে এইটা অ্যাভয়েড করার সুযোগ নাই। সমাধান যেটা হতে পারতো যে এইটার আলোকে সংবিধান সংস্কার পরিষদ একটা গঠন করার পরে পরিষদে গিয়ে সিদ্ধান্তটা হোক না। বিএনপি তো স্ট্রং মেজরিটি আছে, সে কেন মনে করে যে জুলাই সনদ 48 হবে? তা তো না। ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে যেটা সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি 48টা দফা বাদ দিয়ে দেয়, কারো কিছু করার নেই। এখানে কিন্তু এনসিপি জামাত বলতে পারবে না যে জনগণ গণভোট দিয়েছে বলে আপনি এটা পারাকোজ করতে পারবেন না, সেই সুযোগ নেই। কারণ এখানে গণভোটের চেয়ে পাওয়ারফুল হচ্ছে পার্লামেন্ট। জনগণের প্রতিনিধিরা যদি মনে করেন যে আমরা এটা এভাবে করব না, সেইখানে এমপিরা তো গণভোটের এগেনস্টে শপথ নেয় নাই, এমপিরা শপথ দিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের এগেনস্টে। ফলে গণভোট এখানে একটা সেকেন্ডারি এলিমেন্ট। কিন্তু এইখানে যেটা হয়, জামায়াত এবং এনসিপি তাদেরকে একটা কথা বলার সুযোগ করে দেওয়া হলো যে দেখো বিএনপি সংস্কারটা চায় না, এই স্কোপটা না দিলেও পারতো। এখন পর্যন্ত অপশন যেটা আছে, সুযোগ আছে, আমি যেটা মনে করি যে যেহেতু একটা সাংবিধানিক প্রশ্ন অ্যারাইজ করেছে, বিএনপি সাংবিধানিক প্রশ্নটা তুলেছে, সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের একটা মতামত নেওয়া যায় যে এই সংকট থেকে বেরোনোর পথটা কি। সুপ্রিম কোর্ট তখন বলে দিতে পারে যে হ্যাঁ, এই সংবিধানে না থাকলে পরেও সিইসি যদি শপথ পড়ান, সিইসি শপথ পড়ানোর মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়ে যাবে, সেই পরিষদে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তখন কিন্তু সেই যে 48টা দফা, 48টা প্রস্তাব জুলাই সনদে আছে, আপনি একটা একটা বিল আকারে তোলেন না, সেইখানে 70 অনুচ্ছেদ তোলেন, প্রধানমন্ত্রী ক্ষমতা তোলেন, রাষ্ট্রপতি নিয়োগ তোলেন, তখন সে, এবং 180 দিন তো অনেক সময়, 180 দিন ধরে আপনি ডিবেট করেন, একটা প্রস্তাব নিয়ে 5 দিন বিতর্ক করেন, দিন রাত ডিবেট করেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাতভর ডিবেট হয়েছে না বাংলাদেশে পার্লামেন্টে? আমার কথা হলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার, একটা ডিবেট। আবার আপনি আরেকটা সহজ তরিকা দেখেন, জুলাই সনদে যেই প্রস্তাব বলা হয়েছে, এই প্রস্তাবগুলো কিন্তু সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সাধারণ পার্লামেন্টেও কিন্তু এগুলো সমাধান করা সম্ভব ছিল। কিন্তু কেন জুলাই সনদের মানে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলো? ঐকমত্য কমিশন বা সরকার, অন্তর্বর্তী সরকার মনে করেছে যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে যেরকমটা হয়েছে যে ঐকমত্য হয়েছে কিন্তু কেউ কোনো মানে নাই, মানে যেমন 3 জোটের রূপরেখা এক্সাম্পল হিসেবে বলে, এই কারণে তারা মনে করেছে গণভোটের মধ্য দিয়ে গেলে এটা বাধ্যবাধকতা তৈরি হবে। একটা মানে ভাবখানা এরকম,
আমি বলি ভাবখানা এরকম যে রাজনৈতিক দলগুলো সব বাটপার, আর অন্তর্বর্তী সরকারের তারা হলো গিয়ে মহাজ্ঞানী এবং মহাসাধু, তারা সব ঠিকঠাক করে দিবে। এই বাটপাড়া যদি না মানে এই যে জোর করে মানানোর ব্যবস্থা করছে। এই যে মানসিকতাটা, এই যে পরস্পরের প্রতি যে এক ধরনের মানে আপনার অবিশ্বাস অনাস্থা, এটা কি কোনো সুস্থ তরিকা হইতে পারে নাকি? যা হোক, ওটা যা হওয়ার হয়েছে, আমি অন্য প্রসঙ্গে আসি। এখন আপনি বলেন আপনি আমাকে সমাধানটা কি হবে সামনে? সমাধানটা আমি আপনাকে বললাম যে এই সমাধানটা এখন দুইটা। বিএনপি যেহেতু তাদের অবস্থান পরিষ্কার করেছে যে তারা এইভাবে এই মুহূর্তে এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে চায় না। এখনই নিতে চায় না মানে তারা নেবে না সেটা কিন্তু বলে নাই, তারা কিন্তু হাতে অস্ত্র রেখে দিয়েছে। তাহলে কখন নেবে? দুটি পথ। এক হলো সংসদ গঠিত হয়ে যাবে, বিএনপির 2/3 মেজরিটি আছে, বিএনপি সংবিধান সংশোধন করে এই সংবিধান সংস্কার পরিষদের বিধানটি সংবিধানে যুক্ত করবে, তারপরে তারা শপথ নেবে। এটা হলো এটা লং প্রসেস। আর একটা সহজ তরিকা হলো আমি যেটা বললাম যে সুপ্রিম কোর্টের একটা মতামত নেওয়া যায় সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে, যে মহামান্য আদালত একটা সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছে, আপনি এটা সমাধান দেন। সুপ্রিম কোর্ট তখন বলে দিতে পারে এই ওয়েতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে অথবা দরকার নাই। অর্থাৎ বলটা সুপ্রিম কোর্টের কোর্টে ছেড়ে দেওয়া যেতে পারে। তাহলে হবে কি, বিএনপি যে প্রশ্নটা উত্থাপন করেছে বিএনপির ঘাড়ে আর থাকলো না। এখন পর্যন্ত কিন্তু পাবলিক পারসেপশন এরকম দেয়া হচ্ছে জামাত এনসিপির তরফ থেকে যে বিএনপি আলটিমেটলি জুলাই সনদ প্রত্যাখ্যান করবে, গণভোট বাতিল করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জায়গা থেকে বিএনপির উচিত হবে এটা আদালতের মাধ্যমে একটা সমাধান আনা, অথবা এটা পরিষ্কার করে বলা যে আমরা সংসদ গঠিত হবার পরে দ্রুততম সময়ের মধ্যে সংবিধানে এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটা বিধান যুক্ত করব। অর্থাৎ তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে। বিএনপির এই জায়গাটা ক্যামোফ্লাজ রাখা যাবে না, ধোঁয়াশা রাখা যায়। তার পরিষ্কার করে বলবে যে তারা কি আদালতের পরামর্শ নিতে চায় নাকি তারা নিজেরাই সংবিধান সংশোধন করে এটা যুক্ত করতে চায়। এই অবস্থানটা তাদের পরিষ্কার করা দরকার আমি মনে করি। আচ্ছা, একটা কথা বলেন, এটা শেষ প্রশ্ন আমার। এখন এই যে একটা রিট হলো যে আপনার গণভোট নিয়ে, এখন আদালত যদি বলে দেয় যে গণভোটটাই বৈধ ছিল না, তাহলে সব বাতিল। গণভোটের আলোকেই তো জুলাই সনদ। গণভোট যদি অবৈধ হয়ে যায়, গণভোটের ফলাফল স্থগিত হয়ে যায়, তাহলে তো সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদের কোনো আলোচনা আর অবকাশ নাই। তখন যেটা হবে, বিএনপির যে 31 দফা, তারা তো শুরু থেকেই বলছে যে 31 দফাই তাদের সংস্কার। তাদের যে 31 দফা, তাদের যে নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতির কথা বলা আছে, এবং অনেকগুলো প্রস্তাব কিন্তু সিমিলার, মানে বিএনপির নির্বাচনী ইশতেহার 31 দফার সঙ্গে অনেকগুলো কিন্তু জুলাই সনদের প্রস্তাব মেলে। যেমন ধরেন, প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি থাকতে পারবে না, এইটা কিন্তু জুলাই সনদেও আছে, বিএনপির ইশতেহারেও আছে। উচ্চকক্ষের কথা জুলাই সনদেও আছে, বিএনপির ইশতেহারেও আছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের কথাটা বিএনপিও সম্ভবত ইশতেহারে না থাকলে 31 দফায় ছিল কিনা আমার ঠিক মনে নেই। তার মানে অনেকগুলো প্রস্তাব কিন্তু সিমিলার। তার মানে যদি জুলাই সনদ বা গণভোট যদি অনিশ্চিত হয়ে যায় তারপরে সংস্কার হবে না, সেটা মনে করবার কোনো কারণ নাই। বিএনপি যদি মনে করে, যেহেতু তার 2/3 মেজরিটি আছে, এই মেজর সংস্কারগুলো সে কিন্তু করতে পারে। এবং আপনার মনে রাখতে হবে যে সংস্কার একটা লাগবেই, সংবিধানে একটা বড় সংস্কার লাগবে। রাষ্ট্রের এই দুদক, পিএসসি, ন্যায়পাল, এই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, যেটা দীর্ঘদিন ধরে মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আপনাকে এই জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ নাই। একটা বড় অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ বিএনপির পক্ষে জনরায় দিয়েছে। ফলে বিএনপি যদি মনে করে আমরা 2/3 মেজরিটি পেয়েছি, সব ছুড়ে ফেলে দেবো, এইটা বিএনপির জন্য রাজনৈতিক এক ধরনের সুইসাইডাল সিদ্ধান্ত হবে। বিএনপিকে এখন সংস্কারের পক্ষেই থাকতে হবে। সেই সংস্কারটা তার 31 দফার আলোকে হোক, নির্বাচন ইশতেহারের আলোকে হোক, কিংবা জুলাই সনদের আলোকে হোক, বিএনপিকে প্রমাণ করতে হবে তারা সংস্কারের পক্ষে। কিন্তু এখন যদি আপনি যে প্রশ্নটা করলেন, যদি আদালত গণভোটের ফলাফল স্থগিত করে দেন কিংবা গণভোটটাই অবৈধ ঘোষণা করে দেন, তাহলে কি হবে সেটা আমরা জানি না। কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু হবে, কারণ রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে সকল দলের মতামত নিয়ে গণভোটটা হয়েছে। এটা আদালতের একদম এখতিয়ার, কিন্তু শেষ পর্যন্ত আদালত হয়তো গণভোটের ফলাফল স্থগিত করবেন না কিংবা অবৈধ ঘোষণা করবেন না, এটা আমার ধারণা। কিন্তু ফলাফল যাই হোক না কেন, বিএনপিকে আসলে প্রমাণ করতে হবে যে তারা সংস্কারের পক্ষে, এবং জুলাই সনদ থাক বা না থাক, তারা তাদের যে প্রতিশ্রুতি নির্বাচন ইশতেহার 31 দফায়, সেই সংস্কারগুলো, মেজর সংস্কারগুলো তারা করবে। এবং সংবিধান সংস্কার পরিষদ